talk about the second core point, how people interact with each other. Under this we will find out another three principles, and after that there will be another core point, which is how economy work as a whole. So under that there are another 3 points. So there are another 3 points. আচ্ছা, হ্যান্ড রেজ করছেন কেন স্যাররা? হ্যান্ড রেজ করলে আমি মনে করি যে আপনার কোশ্চেন আছে, যে কোনো একজন বলেন। ম্যাম, এই আমরা যে কোর পয়েন্ট গুলো পাচ্ছি, হাউ পিপল মেক ডিসিশন, এটার আন্ডারে কি 4টা প্রিন্সিপাল ছিল? হ্যাঁ, হাউ পিপল মেক ডিসিশন এটার আন্ডারে, মানে এটা একটা পয়েন্ট, মানে যতগুলো প্রিন্সিপাল গুলো ছিল হাউ পিপল মেক ডিসিশন এটার আন্ডারে সবগুলো পয়েন্টই একই রকম হতো। ঠিক মানে সবগুলো প্রিন্সিপালের সামারি যেটা জিস্ট যেটা সেটা এমন হবে যে হাউ পিপল মেক ডিসিশন এর আন্ডারে যাবে। ঠিক একইভাবে যখন আমি হাউ পিপল ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার, এখানে পিপল বলতে আমি ফার্মও বুঝবো, আমি ইন্ডিভিজুয়ালও বুঝবো। সো এখানে যখন আমি প্রিন্সিপাল গুলো পড়বো, ওখানে আপনি প্রিন্সিপাল গুলো সামারাইজেশনে যখন আপনি যাবেন, আপনার কাছে এরকমই মনে হবে যে আমরা মার্কেটে কিভাবে একজন আরেকজন অর্থাৎ বিজনেস ফার্ম এবং হাউস হোল্ড কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এই জিনিসগুলোর অ্যান্সার পাবেন। এটা হচ্ছে কোর পয়েন্ট, এটা বলছিলাম। Okay, so so how people interact with each other here, people means the household or farm or individual and consumer producer, এভাবে। সো এভাবে তারা কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে সেটার উপরে অ্যাকচুয়ালি আমরা এখন 3টা প্রিন্সিপাল দেব। সো the principle 5 is that trade can make everyone better off. সো এখানে আসলে যেটা বলছে যে আমরা যখন ট্রেড, আমি যদি এটাকে একদম সিম্পলি বলতে চাই, এখানে এটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে আমি যখন ট্রেডে যাব, আপনাকে মাথায় রাখতে হবে যে এই আমরা অনেক সময় ভাবি যে ট্রেড করলে মনে হয় আমাদের কোনো প্রফিট হয় না, বা অনেক সময় ওই যে আমাদের যখন আমরা পারচেস করতে যাই আমাদেরকে দেখা যায় যে সেলাররা বলে যে স্যার আপনাকে তো কেনা দামে সেল করে দিচ্ছি, তো আমরা হয়তো ধরে নিই যে আমাদের হচ্ছে কোনো প্রফিট হচ্ছে না, কিন্তু আসলে মানে বা সেলারের হয়তো কোনো প্রফিট হচ্ছে না, কিন্তু আসলে বিষয়টা সেরকম দাঁড়ায় না। আমরা যখনই হচ্ছে মনে রাখবেন যে যখনই একটা ট্রেড হোক না কেন, ট্রেড মানে আপনি যে দোকান থেকে কিছু পারচেস করছেন সেটাও একটা ট্রেড হতে পারে, আবার হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন গিয়ে যখন এটাকে কি বলে, আপনি যখন হচ্ছে গিয়ে ইউএস এর সাথে ইন্টারন্যাশনালি হচ্ছে এক্সচেঞ্জ করছেন, সেটাও মানে ইন্টারন্যাশনালি আপনি হচ্ছেন গিয়ে আপনার গুডস এন্ড সার্ভিসে মানে এক্সপোর্ট ইম্পোর্টে যাচ্ছেন, তখন কিন্তু সেটা ট্রেড হতে পারে। সো এটাই আমি দেখবো যে ট্রেডটা তখনই হবে যখন বোথ পার্টি বেনিফিটেড হবে, এটাই আমার মানে কি পয়েন্টটা ছিল। সো সেটা একটু দেখি। Suppose we know that is we are exporting our ready-made garments product RMG product to USA. So আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে in this way USA USA doesn't make any kind of benefits, or Bangladesh the gains from the trade for Bangladesh is very poor for us. So actually বিষয়গুলো এরকম না, বিষয়গুলো যেটা হয় যে বেনিফিটসটা আসলে আমাদের বোথ পার্টিরই থাকে। তো সেটা একটু বলছিলেন, আমি জাস্ট একটা আমার মতো করে আমি একটা অ্যাজাম্পশন দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ধরবে না, আমি অ্যাজাম্পশন গুলো সাধারণত এরকম রিয়েল লাইফ থেকে দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল ইন বাংলাদেশ একটা রেডিমেড গার্মেন্টস, একটা ধরুন টি শার্ট ধরে নিয়েছি, টু প্রডিউস এ টি শার্ট আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে 100 টাকা। সো যখন হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য প্রোডাকশন কস্ট 100 টাকা, বা লেবার কস্টিং র মেটেরিয়াল সব মিলিয়ে, আমি যখন এটাকে ইউএসএ তে সেল করছি এটা দাম হয়ে যাচ্ছে হচ্ছে, ধরে নিলাম যে বায়ারের হাত দিয়ে যখন আমি এটা ইউএসএ তে এক্সপোর্ট করছি তখন এটার প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে 400 টাকাতে। এখন ইউএসএ আমরা জানি যে ইউএসএ আমার কাছ থেকে হচ্ছে প্রোডাক্টটা কিনে নেয়। তো আবারও বলছিলাম যে বাংলাদেশে হচ্ছে আমরা বাংলাদেশে যে প্রোডাকশন কস্ট যেটা সেটাকে আমি বললাম হচ্ছে গিয়ে 100 টাকা, যে আমি 100 টাকাতে প্রোডাক্টটা তৈরি করছি, এবং আমি যখন হচ্ছে ইউএস এর কাছে সেল করছি আমার সেলিং প্রাইসটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে আপনার 400 টাকা। দেন ইউএস যখন
ইউএস এর যদি আমি প্রোডাকশন কস্ট চিন্তা করি, ধরে নিলাম যে যদি ইউএস এ ওই সেম ধরেন আমি একটা টি শার্ট মেক করছি, ওই সেম টি শার্টটা যদি ইউএস এ মেক করতে যেত, ইউএস এর কস্টিং দাঁড়াতো ধরেন 1000 টাকা। আপনি বললেন কেন মিস ইউএস এর কস্টিং বেশি? বিকজ ইউএস তে লেবার খুব এক্সপেন্সিভ, আমাদের দেশের মতো চিপ লেবার ওদের নেই, ওদের লেবার খুব এক্সপেন্সিভ, সো দ্যাট ওদের লেবার কস্টিং হাই, সো ওদের প্রাইসটাও হাই পড়ে, এবং ওদের র মেটেরিয়ালস আমাদের মতো এত অ্যাভেলেবল না, সো দ্যাট ওদের হচ্ছে কি কস্টিংটা হাই পড়ে যায়। তো যেটা বলছিলাম যে সাইফুল্লাহ কাইন্ডলি আপনি হচ্ছেন কি একটু মিউট করেন, আপনাকে আনমিউট হয়ে গেছে। সো ইউএসএ তে সেলিং কস্টটা যেটা ছিল, যে সেটা ছিল হচ্ছে গিয়ে আপনার ইউএসএ যদি আমি প্রোডাকশন কস্ট চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে 1000 টাকা ছিল যেটাকে বলছিলাম। এন্ড আমি যদি ইউএসএ তে যে সেম টি শার্টটা সেলিং প্রাইস যদি ডলার হিসেবে চিন্তা করি, ধরেন ওদের ওটা সেল হচ্ছে গিয়ে $3-4, তো আমি এটাকে কমায় ধরলাম, ধরে নিলাম যে ইউএসএ তে ওটা সেল হচ্ছে গিয়ে 1300 টাকাতে, আমাদের দেশের টাকাতে যদি আমি চিন্তা করি, তাহলে ইউএসএ তে এটা যখন সেল হচ্ছে তখন এটা হচ্ছে গিয়ে 1300 টাকায় সেল হচ্ছে। সো এখন দেখেন এই অ্যাজাম্পশন থেকে আসলে আমরা বুঝে যাব যে হাউ ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। সো দেখেন, ফার্স্ট অফ অল রেডিমেড গার্মেন্টস এর মার্কেটটা বাংলাদেশে এত ডেভেলপিং ছিল না, তো সেখানে যখন বাংলাদেশ একটা সুযোগ পাচ্ছে, তো এখানে আমাদের দেশে অনেক বেশি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, সো দ্যাট আই উইল গো ফর দ্যাট ফার্স্ট অফ অল। সো এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের কারণে হলো আমি যাব। তো দেখেন ওই প্রোডাক্টটা তৈরি করতে মাত্র আমার 100 টাকা স্পেন্ড হচ্ছে, বাট আই ক্যান সেল ইট অন 400 টাকা, সো মাই দ্য সেলিং প্রাইস ইজ অলমোস্ট 3 times, that means I am making profit at least 3 times here. After that, তাহলে আমার আগে সেলই ছিল না, আমি আগে সেলই করতে পারতাম না, আমি আগে হচ্ছে গিয়ে আপনার কোনোভাবে হচ্ছে আপনার এখানে জয়েন মানে আমি হচ্ছে কোনোভাবে এখানে আমার প্রফিটই ছিল না, আমার দেশে এমপ্লয়মেন্ট জেনারেশনই ছিল না। সেখানে আমি 100 টাকায় প্রোডাক্টটা তৈরি করে যদি 400 টাকায় এত বড় 3 গুণ প্রফিট করে যদি সেল করতে পারি, তাহলে আমি কেন এই এক্সপোর্টে যাব না? অবশ্যই আই উইল গো ফর দিস কাইন্ড অফ এক্সপোর্ট। সেম থিং ফর ইউএস, সেম প্রোডাক্টটা সেম টি শার্টটা যদি ইউএস এ বানাতে যায়, ওর খরচ হবে আপনার প্রায় আপনার $3-4 উপরে, এবং সেক্ষেত্রে ইউএস এ প্রোডাকশন কস্ট 1000, মানে বাংলাদেশের তুলনায় প্রায় 9 গুণ বেশি। তাহলে ইউএস এ দেখলো যে বাংলাদেশ থেকে যদি সে বানায়ও নিয়ে আসে, তারপরে তার 400 টাকার উপরে, মানে অর্ধেকেরও কম প্রাইসের প্রোডাকশন কস্টে সে এটা নিয়ে আসতে পারছে, কস্টিং এ নিয়ে আসতে পারছে 400 টাকায়, তাহলে কি ইউএসএ কি বাংলাদেশ থেকে নিয়ে আসবে না 1000 না মেক করে? দেন 400 টাকায় জিনিসটাকে পারচেস করে নিয়ে এসে সে কত টাকায় সেল করলো? 1300 টাকায়, 3 গুণ বেশি প্রফিটে সে সেল করে দিল। তাহলে কি সে এই কাজ করবে না? তাহলে দেখেন, ইন দিস কেসেস বোথ ওয়ে আর বেনিফিটেড, বাংলাদেশও বেনিফিটেড হচ্ছে এক্সপোর্ট করে, ইউএসও বেনিফিটেড হচ্ছে ইম্পোর্ট করে। সো দ্যাটস ওয়াই হিয়ার দ্য ট্রেড উইল হ্যাপেন। এটাই মেনশন করছিলাম যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। আপনি যখনই ট্রেডে যাবেন, বোথ পার্টি একটা গুড পজিশনে থাকবে। ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন এই ইব্রাহিম হচ্ছেন গিয়ে ইয়াতে গিয়েছেন, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ইব্রাহিম হচ্ছেন গিয়ে সাপোজ একটা টি শার্ট কিনতে গিয়েছে, এখন তার পকেটে আছে ধরেন 200 টাকা। ইব্রাহিম টি শার্টটা কিনতে গিয়েছে, ওখানে তার পকেটে আছে 200 টাকা, তো সে চিন্তা করলো যে 200 টাকা দিয়ে একটা টি শার্ট কেনার কথা সে চিন্তা করছে। এখন দোকানে যায় দেখলো যে যে টি শার্ট গুলো আছে, সেই টি শার্ট গুলোর দাম হচ্ছে গিয়ে আপনার 400 টাকা, তাহলে তো তার পক্ষে ওটা কেনা সম্ভব না। তো তারপর চিন্তা করলো যে সে আচ্ছা একটু ট্রাই মেরে দেখে, আমি তো বলতেই পারি, আমি হচ্ছে আপনাদেরকে বারবার মিউট করে দিচ্ছি, প্লিজ আনমিউট করেন না, আনমিউট করলে শব্দ আসে ব্যাকগ্রাউন্ড থেকে। সো ইব্রাহিম চিন্তা করলো যে 400 টাকা যেহেতু প্রাইস বলছে, তাহলে আমি হচ্ছে গিয়ে একটু ট্রাই করে দেখি না যে কেনা যায় কিনা। তো দোকানদারকে সে যে বলে যে ভাই এই টি শার্ট তো সব জায়গায় পাওয়া যায়, আমাকে যদি 150-তে দেন তাহলে আমি এই টি শার্টটা কিনবো। তো দোকানদার চিন্তা করলো, আরে আমার এটার কস্টিং তো, মানে এটা সে কিনে আনছে মাত্র 90 টাকায়, সেখানে এই মানে যে কাস্টমার সে তো অনেক বেশি দাম বলেছে, 150 টাকা দাম বলেছে, ডাবলের কাছাকাছি দাম বলে ফেলছে। চিন্তা করলো আরো একটু বাজাই দেখি, যেহেতু 90 টাকা কিনেছে, 180 টাকা সেল করলে তো আমার অনেক প্রফিট হবে। সো সে ইব্রাহিমকে বলে, স্যার 180 টাকায় হইলে আমি এটা কিনবো। তো
কারণ ইব্রাহিম চিন্তা করলো আমার পকেটে ছিল 200 টাকা, যেখানে আমি কেনারই কথা না, সেখানে 150 টাকা বলে 180 টাকা রাজি হয়ে যাচ্ছে, তাহলে তো ইটস আ গুড ডিল ফর মি। তখন ইব্রাহিম কি করবে, ইব্রাহিম রাজি হয়ে যাবে, 180 টাকা জিনিসটা কিনে ফেলবে এবং খুশি মনে বাড়িতে চলে আসবে। এখন দেখেন এখানে কি বোথ পার্টি বেনিফিটেড হলো না? ইব্রাহিমেরও কিন্তু কনজিউমার সারপ্লাস, এটাকে আমরা বলি কনজিউমার সারপ্লাস মেইনলি, ইব্রাহিমেরও কিন্তু বেনিফিটস থাকলো। ইব্রাহিমের এখানে বেনিফিটস হচ্ছে 20 টাকা, সে স্পেন্ড করতে চেয়েছিল 200 টাকা, বাট সে স্পেন্ড করলো 180 টাকা, সো 20 টাকা তার বেনিফিটস আছে। সে বেনিফিটসটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকে হতে পারে, ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন থেকেও হতে পারে। ইন দ্য সেম ওয়ে যে সেলসম্যান ছিল বা সেলার ছিল, তারও কিন্তু মেন্টাল মানে প্রফিট কত হলো, 90 টাকার মতো। হ্যাঁ, এখানে বোথ পার্টির প্রফিট কিন্তু সেম হবে না, বাট আমার কথাটা হচ্ছে গিয়ে বোথ পার্টি বেনিফিটেড হবে। সো যখনই এরকম হবে তখনই সাধারণত ট্রেড গুলো হয়ে থাকে। এটাই ছিল আমার মেইন কথা। সো এখানে এক্সাম্পল হিসেবে আপনার হচ্ছে গিয়ে ইয়ার কথা বলেছে যে কান্ট্রি গুলো, যে আমি ইন্টারন্যাশনাল ট্রেডের কথা যেটাকে বললাম, যে যেখানে হচ্ছে কি যখন বেটার প্রাইস পেলে, যে গেটে বেটার প্রাইস, আমরা অ্যাব্রোড থেকে কোনো গুড প্রডিউস করে হচ্ছে গিয়ে নিয়ে আসি, বা চিপ রেটে কেনার জন্য অনেক সময় আমরা ডোমেস্টিক প্রোডাক্ট না কিনে বাইরের প্রোডাক্ট কিনে থাকি, যেটা আমরা কিনা অহরহ দেখি। যে আমরা অনেক সময় দেখা যায় যে ডাভ সাবান, বাংলাদেশের ডাভ সাবান কিনি না, আমরা কিনতেছি দুবাইয়ের ডাভ সাবান, কারণ বাংলাদেশের ডাভ সাবানের দাম 200 টাকা, দুবাইয়ের দাম হচ্ছে গিয়ে 150 টাকা, তাহলে আমি 150 টাকাটা কিনছি। এই কারণে যে ট্রেড করে আমরা যখন ভালো পজিশনে থাকি আমরা কিন্তু সেটাতে যাই। আচ্ছা, দেন 6 নাম্বার পজিশন বলছে, 6 নাম্বার প্রিন্সিপালটা একইভাবে আমরা একটা খাতা নিব, খাতায় 6 নাম্বার প্রিন্সিপালটা লিখবো। So our sixth principle is markets are usually a good way to organize economic activity. Please write down the principle. Do it করছি। আচ্ছা, সো এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন ইকোনমিক অ্যাক্টিভিটিজ এ ইনভলভ হব, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস বলতে এখানে দুটো বুঝবো, একটা হচ্ছে গিয়ে ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ড মানে হচ্ছে গিয়ে আপনার যেটা ডিজায়ার আছে, যে আপনি কি কি করতে চাচ্ছেন, আপনি মার্কেটে, মানে আপনি মার্কেট থেকে কতটুকু প্রোডাক্ট কিনতে চান, দ্যাট ইজ ইউর ডিমান্ড। এন্ড এট ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসেস, অবভিয়াসলি আপনার উইলিংনেস থাকতে হবে, অনেকগুলো কন্ডিশন আছে। মেইন কথা হচ্ছে কনজিউমার এন্ড থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আপনার কনজিউমার এন্ড থেকে আমি যেটাকে পাবো সেটা হচ্ছে গিয়ে যে আপনার 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 যেটুকু আপনি চান সেটা হচ্ছে আপনার কনজিউমার এন্ড থেকে ডিমান্ড সাইডটা, আর সাপ্লায়ার এন্ড থেকে আমি যেটাকে পাবো যে আমি কতটুকু সাপ্লাই, দ্যাট মিন্স সাপ্লাই সাইডটা। সো এই ডিমান্ড এবং সাপ্লাই সাইডটাকে যদি আমি ম্যানেজ করতে চাই, যে হোয়াট উইল বি দ্য টোটাল ডিমান্ড এন্ড হোয়াট উইল বি দ্য টোটাল সাপ্লাই, another name is aggregate demand, aggregate supply. সো এই জিনিসগুলোকে যদি আমি অর্গানাইজ করতে চাই, so then market is a good way to organize them. আমি এটা এই প্রিন্সিপালটা নিয়ে খুব বেশি একটা আলোচনা করব না, বিকজ হচ্ছে গিয়ে এগুলো, এই প্রিন্সিপালটা নিয়ে আমরা পরবর্তীতে আসলে আমাদের একটা চ্যাপ্টারই আছে মার্কেটের উপরে, সেই চ্যাপ্টারে আমাদের আলোচনা আছে। সো এই আমি এই প্রিন্সিপালটা নিয়ে ওইভাবে যাচ্ছি, জাস্ট এটুকু মাথায় রাখেন যে আপনার যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস, ডিমান্ড রিলেটেড, সাপ্লাই রিলেটেড, কনজাম্পশন, সেভিংস, ইনভেস্টমেন্ট, যাই বলেন না কেন, সেটা যদি কোনো প্রকার কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন ছাড়া একটা মার্কেটের উপর ছেড়ে দেয়, মানে নর্মালি যদি এটাকে চলতে দেওয়া হয়, যেখানে কোনো ইলিগাল কোনো ওয়ে থাকবে না, সেক্ষেত্রে অটোমেটিক্যালি মার্কেট একটা, আর এটা তো বুঝেন, ব্যালেন্সিং সিচুয়েশনে পৌঁছাবে। রিয়াকশনে যেমন একটা ব্যালেন্সিং সিচুয়েশন থাকে, যে ফরওয়ার্ড আপনার প্রেসার এন্ড ব্যাকওয়ার্ড প্রেসারটা, ফরওয়ার্ড স্পিড বা ব্যাকওয়ার্ড স্পিডটা সমান হয়, ঠিক একইভাবে মার্কেটও সেই এরকম একটা ব্যালেন্সিং সিচুয়েশন, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়ামে রিচ করে এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটা প্রপার ওয়েতে যায়। সো এখানে জাস্ট প্রিন্সিপালটা মনে রাখলেই হলো, ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়ে আমি যেটাকে বলছি, এটা নিয়ে কিন্তু অ্যাডাম স্মিথ আসলে তার যে বুকটা বলছে ওয়েলথ অফ নেশনে, কিন্তু এখানে অনেক কথা বলেছে এবং বলেছে যে এখানে মার্কেট কিভাবে কন্ট্রোল করে সেটার জন্য হচ্ছে গিয়ে একটা টার্ম সে নিয়ে আসে, ইটস নেম ইজ ইনভিজিবল হ্যান্ড। সো ইউজিং ইনভিজিবল হ্যান্ড অ্যাকচুয়ালি আমরা চাইলে মার্কেটটাকে অর্গানাইজ করতে পারি, এটাকে সে বলেছিল। ওকে, দেন জাস্ট এটা একটু গো থ্রু করবেন। এটা ওই যে বললাম যে আমি
এই প্রিন্সিপাল। এবার আসে হচ্ছে 7 প্রিন্সিপাল। 7 প্রিন্সিপাল কি বলছে? গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ দ্য মার্কেট আউটকাম। আচ্ছা, সো এটা আপনারা লিখতে থাকেন প্রিন্সিপালটা, আমি একটু বোঝাতে থাকি, দেন আপনি বুঝে যাবেন যে আসলে প্রিন্সিপালটাতে কি বোঝাচ্ছে। এখানে আসলে বলছে যে অনেক সময় দেখা যায় যে মার্কেট আউটকামটা আমার কমতে থাকে, মানে আমার যতটুকু ডিমান্ড হওয়ার কথা ততটুকু ডিমান্ড হচ্ছে না। এখন সিম্পলি আপনি যতটুকু বুঝেন সেখান থেকে বলছি। আবার যতটুকু সাপ্লাই হওয়ার কথা ততটুকু সাপ্লাই হচ্ছে না। তো এই ডিমান্ড সাপ্লাইটাকে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমি জানি যে মার্কেটের হাতে ছেড়ে দিলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু দেয়ার আর সাম market failures, এটাকে আমরা বলি market failures. For that purposes society cannot allocate its resources efficiently. ওই যে বলেছিলাম যে efficiency আর equality দুটোর মধ্যে ট্রেড অফ করে সোসাইটি। ওই যে efficiently allocate করতে পারবে না, যার যতটুকু নিড সেভাবে allocate করতে পারছে না। তো এই রিজন গুলোর মধ্যে কি আছে? প্রথম রিজন যেটা ইকোনমিক্স বলে এক্সটার্নালিটিস। নাম শুনে মনে হচ্ছে খুব কঠিন বিষয়, আসলে না। এক্সটার্নালিটিস হচ্ছে গিয়ে একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কারণে আপনি অ্যাজ এ বাইস্ট্যান্ডার যখন আপনি এফেক্টেড হবেন, ইটস কল এক্সটার্নালিটিস। কিভাবে? যেমন ধরেন আমার ক্লাসের এখানে একটা এক্সটার্নালিটিস আছে। আচ্ছা, এক্সটার্নালিটিস দুই ধরনের হয়, পজিটিভ এন্ড নেগেটিভ। এখন ধর আমরা ক্লাস নিচ্ছি, সাপোজ আমি আমার মাইকটা যদি আনমিউট হয়ে যায়, আমার তো দুইটা ডিভাইস, আরেকটা ডিভাইসে মাইক আনমিউট হয়ে গেল, সাথে সাথে দেখা গেল যে খুব বাজে ভাবে সাউন্ড আসছে, আপনারা কিছু শুনতে পাচ্ছেন না, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো কি হলো? আপনি কিন্তু আমার ক্লাসই করতে আসছেন, কিন্তু আমার একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আপনার ক্লাসটা হ্যাম্পার হলো। আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কারণে আপনি কোনো কিছু না করেই ক্ষতিগ্রস্ত। এটাকে আমি বলবো এক্সটার্নালিটিস। অথবা হচ্ছে কি আরো বলতে পারি যে আজকে আমার কম্পিউটার ল্যাপটপ অন হচ্ছে না, এটা তো আমার প্রবলেম, আমি নিজে টাকায় কিনেছি, আমার ল্যাপটপ অন হচ্ছে না, এই কারণে আমি আমার ক্লাসটা 15 মিনিটস লেটার স্টার্ট করতেছি, আমি সকাল থেকে ল্যাপটপে অন করতে পারছি না। তো এই যে আমার একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আপনি নেগেটিভলি এফেক্টেড হচ্ছেন, এটাকে আমরা বলছি হচ্ছে কি এক্সটার্নালিটিস, বা আরো ইন প্রপার সেন্স নেগেটিভ এক্সটার্নালিটিস। সো আরো যদি বলতে হয় পজিটিভ এক্সটার্নালিটিসও আছে। যেমন ধরেন আমার ক্লাসে এটা আমার ক্লাসে ধরেন এখন আমি ওয়েটিং রুম অফ করে রেখেছি, তো আমার ক্লাসে যেটা ইকোনমিক অ্যাক্টিভ, কেউ আমার হয়তো ক্লাসের লিংকটা জানে, জানার কারণে আমার ক্লাসের স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও আমি তো সবসময় পার্টিসিপেন্ট লিস্ট দেখতে পাচ্ছি না, আমার স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও ধরেন সাপোজ সোসিওলজি থেকে একজন স্টুডেন্ট এসে আমার ক্লাস করে চলে গেল, তো সেখানে উইদাউট পেইং, দেখেন শুনে সে কিন্তু কোনো পে করে নাই, পে না করে আমার ক্লাস থেকে সে পজিটিভ বেনিফিটস পেয়ে গেলো, এখানে একটা কাজ হচ্ছে, সেখান থেকে সে পজিটিভ বেনিফিটস পেলো, এটা পজিটিভ এক্সটার্নালিটিস বলছি। তো এরকম পজিটিভ নেগেটিভ বোথ টাইপ অফ এক্সটার্নালিটিস থাকবে। দোজ আর সাম এক্সাম্পল অফ মার্কেট ফেলিয়ার। সো এই ধরনের মার্কেট ফেলিয়ার হলে এই মার্কেটটাকে আউটকামটাকে, অর্থাৎ সেটার আউটকামটাকে কিভাবে বাড়ানো যায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে গভর্নমেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে সে আউটকামটা বাড়াতে পারে। সো এক্সটার্নালিটিস এর কথা যেহেতু বলছিলাম, এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে পলিউশন। সাপোজ আমরা সবাই মনে জানি যে বুড়িগঙ্গার পানির অবস্থা খুব খারাপ, মানে বুড়িগঙ্গার পানি যে পরিমাণ পলিউটেড, মানে বুড়িগঙ্গার পানি কাউকে খাওয়াই দিলে সে ওই জায়গায় ইনস্ট্যান্ট মরে যাবে। সো এখন দেখেন বুড়িগঙ্গার পানিটা যে পলিউটেড, এটার কারণে কিন্তু আমি যেমন এফেক্টেড, আমার ক্লাসে সব স্টুডেন্টরাই এফেক্টেড, ধরেন ইব্রাহিমও এফেক্টেড, বা মাহমুদও এফেক্টেড, নিশাও এফেক্টেড, আবির এফেক্টেড, সবাই এফেক্টেড। এখন দেখেন আমি আপনি কি বুড়িগঙ্গার পানিটা পলিউট করেছি? করি নাই। কিন্তু ওই বুড়িগঙ্গার আশেপাশে যে ফ্যাক্টরিজ গুলো আছে, তারা তাদের যে ওয়েস্টেজ ক্রিয়েট হচ্ছে, তারা ডিরেক্টলি সেটা বুড়িগঙ্গার পানিতে বছরের পর বছর ফেলে দিচ্ছে। এই কারণে বুড়িগঙ্গার পানি আস্তে আস্তে ওটা ডাম্প করতে না পারে ওয়েস্ট, মানে আপনার যেটাকে বলে যে ফার্মেন্টেশনে চলে গেছে, পচে গেছে। সো ওটার কারণে কিন্তু আমি কিছু না করেও আমি নেগেটিভলি ইফেক্টেড হচ্ছে। সো ইটস অ্যান এক্সাম্পল অফ এক্সটার্নালিটিস। সো এই ক্ষেত্রে আমার মার্কেট আউটকাম কমে যাবে। মানে দেখেন বুড়িগঙ্গাটা যদি ভালো থাকতো, তাহলে বুড়িগঙ্গার চারপাশে আমরা একটা ট্যুরিজম চিন্তা করতে পারতাম, সেখান থেকে আমরা কিন্তু প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রচুর পরিমাণ জিডিপি গ্রোথ রেট বাড়তো, আমাদের বেনিফিটস থাকতো, সেগুলো সম্ভব হচ্ছে না। তাহলে এখান থেকে কি আমরা একটা মার্কেটের একটা পটেনশিয়াল আউটকাম থেকে বঞ্চিত হচ্ছি না? জাস্ট চিন্তা করেন যে বুড়িগঙ্গাটা যদি হচ্ছে গিয়ে টেমস নদীর মতো হতো, বা বুড়িগঙ্গাটা যদি হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে বুড়িগঙ্গার দুই পাশে ধরেন রিসোর্ট আছে,
সুন্দর ওয়ার্কিং জোন আছে বা প্লেইং গ্রাউন্ড আছে, আমরা কি যেতাম না ওখানে রিক্রিয়েশনের জন্য? তো সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ বুড়িগঙ্গা নিজেই ক্ষতিগ্রস্ত, ওটার আশেপাশে দিয়ে এগুলো কোনো কিছু করা সম্ভব না। তো এই যে আমরা দেখেন এইখানে একটা মার্কেট আউটকাম লস করছি, এইটা যদি এখন ঠিক করতে চাই তাহলে আমি আপনি চাইলে বুড়িগঙ্গা পলিউশন বন্ধ করতে পারবো না, বাট কে পারবে? গভর্নমেন্ট চাইলে পারবে। তো যদি এরকম হয় যে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের স্টেপ নেয়, যে বুড়িগঙ্গাতে আপনার ধরেন ট্যাক্স ইম্পোজ করে দিল, যে যেই বুড়িগঙ্গাতে হচ্ছে গিয়ে ওয়েস্টেজ ফেলবে তাকে প্রতিদিন হচ্ছে গিয়ে বিশাল অ্যামাউন্টের একটা জরিমানা দিতে হবে, তাহলে কিন্তু মানুষজন এই কাজ করবে না বা ফার্ম গুলো এই কাজ করবে না। সো দ্যাট গভর্নমেন্ট চাইলে এই আর মার্কেট আউটকামটাকে ঠিক করতে পারে। ঠিক একইভাবে মার্কেট পাওয়ার বলে একটা বিষয় আছে, এটা আমি একদম ভালোভাবে বুঝাই। মার্কেট পাওয়ার বলতে বুঝাই হচ্ছে গিয়ে যে কোনো সময় একটা সিঙ্গেল বায়ার বা একটা সিঙ্গেল সেলারের পুরো মার্কেটের প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করার মতো একটা ক্ষমতা চলে আসে, এটাকে আমরা বলি মার্কেট পাওয়ার। এটা নিয়েও আমরা পরবর্তীতে আরো স্টাডি করব। তো আপাতত যেটুকু বুঝি, দেখেন কিছুদিন আগে আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, ইট ওয়াজ অ্যান সিন্ডিকেট, দুই তিনটা না চারটা বড় বড় আপনার ইম্পোর্টার, ইম্পোর্ট করে যারা বাইরে থেকে পেঁয়াজ পারচেস করে নিয়ে এসে সেল করে বাংলাদেশে, তারা একটা কৃত্রিম একটা যেটাকে বলে যে স্টোরেজ করে রেখেছে, সেখানে আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। তো যেটা হলো সে কারণে প্রাইসটা যা হওয়ার কথা না তার থেকে বেড়ে যাচ্ছিল। গভর্নমেন্ট তখন কি করলো? গভর্নমেন্ট তখন একটা স্ট্রিক্ট ডিসিশনে আসলো, সেই কারণে কিন্তু আমাদের আর ধরে নিচ্ছে একটা পর্যায়ে যায় পেঁয়াজের দামটা বাড়ে। এরকম সিচুয়েশন যখন হয় সেখানে কিন্তু আমাদের কিছু করা থাকে না। সো গভর্নমেন্ট যদি তার যে স্ট্রিক্ট ডিসিশন, গভর্নমেন্টের যে ইন্টারভেনশন, সেটা নিলে কিন্তু মার্কেট আউটকামটাকে আমরা চাইলে ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, সো এইভাবে এখানে একটু দেখে নিবেন। দেন আওয়ার লাস্ট প্রিন্সিপাল, সেটা হচ্ছে গিয়ে আন্ডার, আমি একটা ইয়াতে চলে গেছি, সরি। আওয়ার লাস্ট প্রিন্সিপাল যেটা হচ্ছে গিয়ে সরি আমি তো তিনটে প্রিন্সিপালই বলে ফেলেছি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে দেখেন আমরা যে তিনটা প্রিন্সিপালের কথা এখানে বললাম, যে প্রথম প্রিন্সিপালটা আমরা পেলাম এরকম যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। দেখেন এখানে কিন্তু আপনার একা নিয়ে কোনো ডিসিশন মেকিং নিয়ে কথা বলিনি, এখানে বায়ার সেলার বোথ ডিসিশন মেকিং নিয়ে কথা বলেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন বলছি মার্কেট আর ইউজুয়ালি গুড ওয়ে টু অর্গানাইজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, দেখেন এখানে মার্কেট নিয়ে কথা বলা মানে হচ্ছে এখানে বায়ার সেলার মানে অনেক মানুষ জন, মানে অনেক বেশি ইন্ডিভিজুয়াল নিয়ে আমি কথা বলছি, হু আর ইন্টারাক্ট টু ইচ আদার, মেবি দে আর সেলার অর producer or consumer, whatever they are, but they are interact to each other. And the last thing that is here, I introduce government, even I introduce some new term like externalities, then market power, all are related to different individual. So all principles are focused on the one key topic, which is how we are interact to each other. So then our last principle, sorry, so our last principle is focuses on how economy work as a whole. So in last principle আমরা দেখবো হচ্ছে কি পুরো ইকোনমিটা একসাথে কিভাবে কাজ করে। এখানে এই জন্য একটা ওয়ার্ল্ড এর ছবি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে কিভাবে কাজ করছে বা একটা দেশের মার্কেটটা কিভাবে কাজ করছে, আমরা এই বিষয়টা নিয়ে যাব। সো একই জিনিস আমি একটু ক্লাস শেষে বলবো যে এই চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন গুলো কিভাবে করি। So our eighth principle is country's standard of living depends on its ability to produce goods and services. So এটা হচ্ছে আমার এইট প্রিন্সিপাল, প্রিন্সিপালটা অবশ্যই লিখতে হবে খাতায়। So I hope you already writing that. So এখানে যেটা বলছে আমার দুইটা পয়েন্ট আগে আসতে হবে, what is standard of living and what is ability to produce goods and services. So standard of living means your purchasing power, or how much a country on average how much a person can purchase, that's actually measured by the standard of living. For example, আমি যদি হচ্ছে গিয়ে আমি ইউএস এর স্ট্যান্ডার্ড অফ লিভিং চিন্তা করি, ইউএস এর একটা যে কোনো পার্সন তার কিন্তু সে অ্যাবিলিটি আছে পার ডে একটা হ্যামবার্গার কিনে খাওয়ার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, ওদের যেটা যেটা পারচেজিং পাওয়ার আছে। বাট আমি যদি বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশে কিন্তু পার এভরি সিটিজেনের প্রতিদিন একটা হ্যামবার্গার কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি নাই।
সো আমাদের কিসের অ্যাবিলিটি আছে, ধরে নিচ্ছি যে আমাদের প্রতিদিন হচ্ছে কি 10 টাকা দিয়ে একটা বান কিনে খাওয়ার, যে বাটার বান টাইপের যেটা হয় সেটা কিনে খাওয়ার অ্যাবিলিটি আছে। সো স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে বোঝে যে আমি কি ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পারচেস করছি। Am I purchasing a duplex home or I'm purchasing only one room rental house? So এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর ডিপেন্ড করে। যেমন একই কথা, আমি যদি ইউএস এর কথা চিন্তা করি, কমিউনিকেশন সেক্টর পাবলিক সেক্টর বলে কিছু নাই, ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টর, বিকজ ওদের সবারই, ওরা যদি আনএমপ্লয়েড হয়, ও যদি হোমলেস হয়, তারপরেও দেখা যাবে ওদের দেশে সবার একটা করে পার্সোনাল কার থাকে। ওদের দেশে কার হচ্ছে গিয়ে মোবাইল ফোন যেরকম আমাদের জন্য কেনা যেরকম ব্যাপার, ওদের দেশে পার্সোনাল ভেহিকেলটা হচ্ছে এরকম একটা বিষয়। সো সেখান থেকে সে পারচেস করে নিচ্ছে। তো এখন কথা হচ্ছে গিয়ে এটা আসলে কি আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর ডিপেন্ড করে, মানে একটা কান্ট্রির স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর ডিপেন্ড করে যে সেই কান্ট্রির আসলে সিটিজেনদেরকে কত, মানে সিটিজেনদের কতটা কোয়ালিটি প্রোডাক্ট তারা পারচেস করার মতো অ্যাবিলিটি রাখে। এখন স্ট্যান্ডার্ড অফ লিভিং ইনক্রিজও হতে পারে, ডিক্রিজ হতে পারে। ফর এক্সাম্পল ইউএস এর স্ট্যান্ডার্ড অফ লিভিং আমি যদি কম্পেয়ার করি, ইটস 8 টাইম লার্জার দেন 100 ইয়ার্স এগো। সো 100 বছর আগে হয়তো ওরা এখন এরকম ছিল না। বা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বিফোর 10 ইয়ার্স আমাদের যা স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল সেটা থেকে আমরা প্রায় 5 টাইমস ভালো আছি এখন বলতে পারি, আমাদের জিডিপি গ্রোথ রেটের সাথে যদি আমি কম্পেয়ার করি। এখন কথা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে ওই কান্ট্রি টোটাল কতটুকু গুডস এন্ড সার্ভিস তৈরি করতে পারছে সেটার উপরে। এটা হয়তো বুঝলাম না। এটার মানে হচ্ছে গিয়ে যে এক বছরে আমার দেশে যে পরিমাণ গুড এবং সার্ভিস তৈরি হচ্ছে, গুডস মানে হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটাকে আমি মেজার করতে পারি, আমি দেখতে পারি, দ্যাটস অল গুড। লাইক ইয়োর সেল ফোন ইজ এ গুড, ইয়োর ল্যাপটপ ইজ এ গুড, the cloth you are wearing, that's also good. But the service is that it's a kind of good, but you can't measure that kind of goods. Like my class lecture is a service, because yes, you can feel it. Yeah, I'm attending a class, the class is very good, or my understanding level is high, but you can't measure that the class was like the weight of that class is 1 kg or 1 meter, এরকম করে কিন্তু মেজার করতে পারছে না। সো কিছু গুডস থাকে যেটা আমরা মেজার করতে পারি না, জাস্ট ফিল করি, বাট কিন্তু সেই গুডস গুলো আমরা কনজিউম করি। দোজ আর কল্ড সার্ভিসেস, লাইক ক্লাস লেকচার, দ্য সার্ভিস ইউ আর গেটিং ফ্রম ডক্টর, অর দ্য সার্ভিস ইউ আর গেটিং ফ্রম বার্বার শপ, অর দ্য সার্ভিস ইউ আর গেটিং ফ্রম সিঙ্গিং অফ এ সিঙ্গার, সো এই জিনিসগুলোকে আমরা সাধারণত সার্ভিস বলে থাকছি। তো একটা বছরে একটা দেশে যে পরিমাণ টোটাল গুডস এন্ড সার্ভিস তৈরি হয়, এইটার ভ্যালুটাকে আমরা বলে থাকি জিডিপি। এই যে আমাদের প্রতি বছর বাজেট না, বাজেট আমরা জিডিপি নিয়ে কথা বলি না, তো আমরা জিডিপি যেটা বলছি এটাই হচ্ছে দ্যাট ইজ টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসিং উইদিন এ ইয়ার। লাইক আমাদের দেশে এবার বলেছে আমাদের দেশে টোটাল জিডিপি এবার হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। সো তার মানে হচ্ছে গিয়ে এক বছরে, মানে এই জুলাই থেকে শুরু করে নেক্সট জুন পর্যন্ত আমার দেশে যে যত গুডস তৈরি হবে, যত আপনিও যদি বাসায় একটা কম্পিউটারের হার্ড ডিস্ক বানান সেটাও হবে, আপনি একটা সফটওয়্যার মেক করলেও সেটার প্রাইসও এটার মধ্যে অ্যাড হবে। ইভেন আমি যতগুলো ক্লাস নিব নেক্সট 1 ইয়ারে ইনশাআল্লাহ, সেটার ভ্যালুটা এটার মধ্যে অ্যাড হবে। সো এই সব কিছু টোটাল প্রাইসটা হচ্ছে গিয়ে 6 লক্ষ কোটি টাকা। এবং মনে রাখবেন যে একটা দেশে যত বেশি এরকম জিডিপি সাইজটা যত বড় হবে, সেই দেশে আপনার হচ্ছে গিয়ে আপনার জিডিপি সাইজ যত বড় হবে সেই দেশের মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং ও তত হাই হবে। ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের সাথে ইউএস এর কম্পেয়ার করি, আপনি হয়তো ভাবতেছেন বাংলাদেশের জিডিপি অনেক বড়, 6 লক্ষ কোটি টাকা, অথচ ইউএস এর জিডিপি ইজ 15 trillion dollar. Trillion, it's not million billion, it's 15 trillion dollar. তাহলে ইউএস স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে নিশ্চয়ই আমি কম্পেয়ার করতে পারবো না। বা আরো আসছে, আমি যদি মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়া I have been there, it's a very 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 beautiful country and their standard of living is too high, very neat and clean country, food quality খুবই ভালো, মানে আপনার শেল্টার, মানে অ্যাকোমোডেশন all are sober. সো আমি দেখলাম জিডিপি সাইজ থেকে মালয়েশিয়া হচ্ছে টপ 10 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড।
আর বাংলাদেশ হচ্ছে 92 জিডিপি সাইজ ওয়াইজ বাংলাদেশের তখন পজিশন ছিল, আমি যখন গিয়েছিলাম 92 ছিল মেবি। ঠিক আছে, তো 92তম কান্ট্রির সাথে নিশ্চয় 10 নাম্বার কান্ট্রির কম্পেয়ার হতে পারে না স্ট্যান্ডার্ড অফ লিভিং এর দিক দিয়ে। সো দ্যাটস ইট। সো একটা কান্ট্রি আপনি যখনই দেখবেন যে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ হাই, আপনি দেখবেন যে সেই কান্ট্রির প্রোডাকশন অনেক হাই, মানে সে খুব অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি গুডস এন্ড সার্ভিস তৈরি করছে, তার জিডিপি সাইজটা বড় হবে। এটাই হচ্ছে কথা ছিল। জাস্ট একটু গো থ্রু করবো, দেন এটা আমি এক্সপ্লেন করবোই না। এই প্রিন্সিপালটা এক্সপ্লেন করবো না, কারণ এখন এটা নিয়ে কিছুই বুঝবেন না। জাস্ট প্রিন্সিপালটা মনে রাখেন, প্রাইস তখনই বাড়বে, প্রাইস রাইজেস when the government prints too much money। মনে রাখবেন যে প্রাইস রাইজ হওয়ার যে সিচুয়েশনটা, এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফ্লেশন। ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল। সো জেনারেল প্রাইস লেভেল মানে অন এভারেজ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই বাড়বে। আমি ফার্স্ট ক্লাসে মানে ইনফ্লেশন নিয়ে কিছু কথা বলেছিলাম, যে একটু হলো তো মনে বলেছিলাম যে লাইক ইন সাপোজ কারেন্ট বাংলাদেশ দ্য ইনফ্লেশন রেট ইজ 5%, সো what does it mean? সো এগুলা নিয়ে অনেক কথা বলেছিলাম। মনে রাখবেন ইনফ্লেশনটা তখনই হয় যখন গভর্নমেন্ট, আমরা তো জানি টাকাটা তো ইস্যু করে গভর্নমেন্ট বা থ্রু দ্য বাংলাদেশ, মানে থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক। সো গভর্নমেন্ট যখন কোনো কারণে বেশি বেশি করে আপনার হচ্ছে কি পেপার মানি প্রিন্ট করবে, তখন ওই দেশে প্রাইস লেভেলটা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। এটা কেন হবে আমরা একটা আসলে চ্যাপ্টারই পড়বো, তো ওখানে আমি এগুলো এক্সপ্লেনেশনে যাবো, এই কারণে আমি এটাতে যাচ্ছি না। জাস্ট প্রিন্সিপালটা মনে রাখতে হবে। আর লাস্ট ওয়ান, ওই যে বললাম ট্রেড অফ ফেস করে, সোসাইটিও ট্রেড অফ ফেস করে। সো লাস্ট ওয়ান ইজ দ্যাট সোসাইটি ফেসেস ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। সো এটা হচ্ছে কি অবভিয়াসলি ইন শর্ট রান হবে। সো শর্ট রান মিনস অ্যাকচুয়ালি 1 to 2 years টাইম পিরিয়ড বোঝায়। তো এগুলো আমরা, এই যে আমি বললাম যে এটা নিয়ে সাধারণত এখানে আলোচনা হবে না। তো আজকের ক্লাসটাতে আমরা নরমালি কিছু আইডিয়া নিলাম, যেখানে আমরা লাস্ট যে 6টা প্রিন্সিপাল ছিল সেটা নিয়ে আমি স্টাডি করে, মানে সেটা নিয়ে আমি কথা বলছিলাম। এবং দেখেন প্রথম তিনটা প্রিন্সিপাল যেটা ছিল সেটা ম্যাক্সিমাম কথা বলছে হচ্ছে হাউ সোসাইটি ওয়ার্ক অ্যাজ এ হোল। আমার সরি ভুল বললাম, আমরা প্রথম যে তিনটা প্রিন্সিপাল দেখেছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে হাউ উই আর ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার, আমরা আরেকজনের সাথে কিভাবে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিস এ ইন্টারঅ্যাক্ট করি সেটা দেখাচ্ছিলাম। আর দেন হচ্ছে কি যে তিনটা প্রিন্সিপাল দেখানো, সেখানে টোটাল ইকোনমি নিয়ে সবসময় কথা বলেছে, সেখানে আমার আপনার ইন্টারঅ্যাকশনের কোনো ব্যাপার ছিল। সোসাইটি ট্রেড অফ ফেস করছে, সেখানে আপনার কিছু করার নাই। গভর্নমেন্ট মানি প্রিন্ট করছে, সেখানে আপনার কিছু করার নাই। বা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেজার করছে, সেখানেও কিন্তু আপনার কিছু করার নেই। তো এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমাদের কিছু করার থাকে না। তো এগুলো আসলে কি কিভাবে একটা পুরো ইকোনমি রান হয় সেগুলো নিয়ে আমি এখানে কথা বলেছি। প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করলাম না, বিকজ হচ্ছে এটা প্রত্যেকটা প্রিন্সিপাল ধরে আমাদের নিজেদের, আমরা কিছু চ্যাপ্টার নেক্সট যে চ্যাপ্টার গুলো পড়া শুরু করবো সেই চ্যাপ্টার গুলোতে এই প্রিন্সিপাল গুলো নিয়ে দেখবেন যে প্রচুর আলাপ আলোচনা আমি করবো। মানে এই প্রিন্সিপাল গুলোর আউটপুট গুলো নিয়ে, মানে এই প্রিন্সিপাল গুলো দেখা যাবে যে আউটপুটটা নিয়ে আসলে আলাপ আলোচনা করবো। এই কারণে হচ্ছে কি আমি প্রিন্সিপাল গুলো নিয়ে ওইভাবে এক্সপ্লেনেশনে যাইনি। এবং হচ্ছে কি আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আসলে আমি এক্সপ্লেনেশন টাইপের কোনো কোশ্চেনও করি না, এই কারণে প্রিন্সিপাল গুলো নিয়ে এখনো আপনাদের ওইভাবে আসলে আন্ডারস্ট্যান্ডিং পারবে না, এই কারণে প্রিন্সিপাল গুলো ওইভাবে এক্সপ্লেনেশনটা দরকার, মানে এভরি এক্সপ্লেনেশনটা দরকার নেই। এখান থেকে আমি প্রশ্ন কি করব, আজকের যেতটুকু পড়ালাম এখান থেকে আমি আসলে কোনো ব্রড কোশ্চেন করবো না। এখান থেকে হচ্ছে কি ওই যে বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে এখান থেকে আমার কোশ্চেন এরকম হতে পারে, রাইট ডাউন দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রিন্সিপাল গুলো জাস্ট একটু, এখানে একটা মেমোরাইজেশনের জায়গা স্যাররা, এখানে একটু মেমোরাইজ করতে হবে যে প্রিন্সিপাল গুলো কি, সেটা মেমোরাইজ করে নিবেন। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আপনার আজকের কোনো প্রিন্সিপাল আমি এক্সপ্লেনেশন চাবো না, বাট আমি হচ্ছে কি প্রথম যে 4টা প্রিন্সিপাল পড়িয়েছিলাম প্রথম ক্লাসে, যে so people face trade-off or opportunity cost or rational people think at the margin, ওই 4টা প্রিন্সিপাল ওখানে যে ছিল ওখান থেকে সাধারণত এক্সপ্লেনেশন চাই। So that's it from today's class. In my next class I will start the chapter 2 and it will focus us on production possibility frontier and actually circular flow diagram. That's a very interesting part, what is circular flow diagram, and for that purposes I will upload a image. আমি একটা ইমেজ আপলোড করব আপনাদের মেসেঞ্জার গ্রুপে, আমি এটা DADB both সেম হবে।
এই ইমেজটা সবাইকে আগে থেকে ড্র করে রাখতে হবে, কারণ আমি যদি ক্লাস টাইমে আপনাকে ড্র করার জন্য সময় দিই তাহলে আপনার হচ্ছে গিয়ে টাইম কনজাম্পশন অনেক বেশি হবে। সো ইমেজটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করবো, আমার মেসেঞ্জার গ্রুপে আপলোড করে রাখবো, ওই ইমেজটা সবাই এঁকে রাখবেন। সো আমরা যখন হচ্ছে নেক্সট ক্লাসে যাব আপনার অলরেডি ইমেজটা ড্র করা আছে, আমি এক্সপ্লেন করবো, আপনি সুন্দর আমার সাথে সাথে সেই ফ্লোতে আগাতে পারবেন। So now do you have any question regarding today's class? Yes, two participants raised their hand. Yes, sir. Mahabub, tell me. ম্যাম এই কোশ্চেন যদি এরকম হয় যে রাইট ডাউন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, তাহলে কি শুধু 10টা প্রিন্সিপাল লিখে দিলেই হবে প্রিন্সিপাল না লিখলেই হবে? এই হ্যাঁ, কিছু কোর লিখতে হবে পয়েন্ট না, তিনটা কোর পয়েন্ট কি আর লেখা লাগবে? না 3টা কোর পয়েন্টটা আসলে লিখতে হয় না, জাস্ট কোর পয়েন্ট গুলো আমি দিয়েছিলাম এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ফোকাসটা করে প্রিন্সিপাল গুলো আসে। এছাড়া এগুলার কোনো কাজ নেই? এগুলার কোনো কাজ নেই, না। ওকে ম্যাম। ওকে, সাইফুর। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আমাদের মানে ব্যাচ এ গ্রুপে এই সেকশনে আমরা ম্যাম তেমন একটা অবগত